চলছে শীতকাল, এই শীতকালের ভেতরে আমার গরম ধরে গেছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওডিআই যে দলটা বিসিবি প্রকাশ করেছে আজকে, ও ফ্যান্টাস্টিক! এই দল ঘোষণার পরের থেকেই আমার গার ভেতরে গরম লাগতেছে, আমি আর শীতের কোনো ড্রেস পরতে পারতেছি না। ফাটাফাটি একটা দল ঘোষণা হয়েছে, ও কি হবে রেজাল্ট বোঝা হয়ে গেছে। তিনটে ওডিআই ম্যাচ, তিনটেতেই যে একেবারে ডাহা হারবো আমরা, সেটা একেবারে কনফার্ম। মানে আমাদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না। আমাদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সেও ঠেকাতে পারবে না। অলরেডি মায়ের দোয়া ক্রিকেট নাম হয়েছে। যত বাংলাদেশের বাইরে, বিশ্বের বাইরে যত মায়েরা আছে, যত বেশি বেশি দোয়া করুক না কেন, এই দোয়া কবুল হওয়ার কোনো সুযোগ নেই। যে দল ঘোষণা হয়েছে, মানে এই দল দেখার পরের থেকেই মানে আমার হাসি পাচ্ছে খালি। কি করারই ছিল, বিসিবি তো আর করার কিছু ছিল না। কারণ যে দল এখানে ঘোষণা হয়েছে, এই দলের বাইরে যদি খেলানো লাগতো, তাহলে এখন নাজমুল হোসেন, তাহলে এখন ওই সুজন ভাই, আকরাম ভাই, এদেরকে আবার ব্যাট ধরতে হতো। নান্নুকে বাদ দিলাম, নান্নু ভাই মন খারাপ করতে পারে। যে দলটা ঘোষণা করা হয়েছে, আমাদের মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, ফ্যান্টাস্টিক, দুর্দান্ত ফর্মে আছেন, একাই যে কোনো পজিশনের থেকে ম্যাচ জিতিয়ে দিতে পারেন। একমাত্র ওই ভারতের সাথে ওই ম্যাচটা বাদ দিয়ে মেহেদী মিরাজের আসলে সেই ফর্ম হারিয়ে গেছে। তো যাই হোক, উনি ক্যাপ্টেন, ফর্মে থাকুক আর না থাকুক, উনি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। লিটন কুমার দাস দুর্দান্ত ছন্দে আছেন। লিটন মোনালিসার মতো ব্যাটিং করেন, আর ওডিআই হলে তো কথাই নেই। এরপর আছে তানজিদ হোসেন, তামিম, সৌম্য সরকার, পারভেজ ইমন, সব টপ অর্ডার, একেবারে হাই ফাই ব্যাটসম্যান। ক্রিজে টিকে গেলে এদেরকে ভাই আর আউট করা যাবে না, ওয়েস্ট ইন্ডিজ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। মাহমুদুল্লাহ রিয়াদ আছে, রিয়াদ ভাইকে নিয়ে আমি কিছুই বলবো না, সিনিয়র মানুষ, তাকে একটু আলাদা রাখি। জাকির হোসেন অনিক, অনিক অনিক ভাই কেন যে দলে আছে আমি বুঝতে পারতেছি না। আমার মনে হয় ওই মানে 11 জন পূজানোর জন্য অনেকের দরকার, মানে উপরের দিকে 4-5 জন ব্যাটসম্যান পূজানোর জন্য অনেকের দরকার, এই কারণে এসে বারবার দলে চান্স পাচ্ছে। আফিফ হোসেন ধ্রুব ভাই, একে নিয়ে কথা আমাকে বলতেই হবে। এই আফিফ হোসেন ভাই দুর্দান্ত ড্যাশিং ব্যাটসম্যান একেবারে। এখন খেলছে কোথায় জানো তোমরা? এখন খেলছে সে হলো গ্লোবাল টি-20, ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই খেলছে। মানে একটা জিনিস বুঝলাম আমি, কুপুত করে তাকে আর বাংলাদেশে যেতে হবে না, কুপুত করে এক মাঠের থেকে আর এক মাঠে, মানে বাংলাদেশের মাঠে চলে আসবে, মানে বাংলাদেশের সাথে জয়েন করবে ওয়েস্ট ইন্ডিজে থেকে। এই কারণেই আমার মনে হয় সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, দুইজন, রিশাদ হোসেন, এরা চান্স পেয়েছে। মানে তাছাড়া আর কোনো কারণ আমি দেখতেছি না। নাসুমও দেখলাম পানি টানি টানতেছে। মানে সব মিলিয়ে একটা জটিল অবস্থা। ওয়েস্ট ইন্ডিজের থেকেই সহজে প্লেয়ার গুলো বাংলাদেশ দলে যোগদান করতে পারবে, এই কারণে আমার মনে হয় এগুলোকে নেওয়া হয়েছে। আফিফ হোসেন ধ্রুব, তার কথা বলছিলাম, 1 বছর পরে দলে সুযোগ পেয়েছে। গ্লোবাল টি-20-তে 2টা ইনিংস দেখলাম, 2টাতে ফাটাফাটি ফাটাফাটি। প্রথম ইনিংসে সেই প্রথম বলে ছক্কা মেরে অনেক কিছু করতে গেছেন, একেবারে 0 রানে আউট প্রথম বলে তাও। আর আজকে তো মানে আবার দেখলাম, আজকে না গতকালকে আরেকটা ম্যাচ খেললো, সেখানেও দুর্দান্ত ভাবে 9 রান করে আউট হয়ে চলে গেছেন। মানে এরা দলে ঢোকে কেন আর বেরোয় কেন, এটা আমি জানি না আসলে। বাংলাদেশ জাতীয় দলে চান্স পাওয়ার মূল যে ক্রাইটেরিয়া সেইটা কি আমি ভুলে গেছি। সেটা একমাত্র বোলারদের কথা যদি ধরি, বোলার গুলো ঠিকঠাক আছে, নাসুম, তাসকিন, হাসান মাহমুদ, শরীফুল, তানজিম সাকিব, নাহিদ রানা। বোলাররা কিছু তো করবে, তাহলে ব্যাটসম্যানদের সেই করার সুযোগটা দিতে হবে, তারপরে তো বোলাররা করবে। এখন আসলে যে কি করবে আর কি হবে এই ব্যাটসম্যানদের নিয়ে, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই দল, যে দল গঠন করা হয়েছে, এই মায়ের দোয়া ক্রিকেট, এই মায়ের দোয়ার যে ব্যাটসম্যানরা, আমার মনে হয় না এরা একটা ম্যাচেও 150 রান প্লাস করতে পারবে। টোটাল রান 150 প্লাস যদি করতে পারে, তাহলে এবারে হয়তো জেতার একটা সুযোগ থাকবে। কেন বলছি? বোলিং লাইন আপটা ভালো আছে। তো 150 প্লাস করা মানে কি, ওই ক্রিজ অনেক কঠিন ক্রিজ হবে, তো সেখানে আসলে 150-র উপরে যদি যাইতে পারে, যদি 200-র কাছে যাইতে পারে, তাহলে এবারে হয়তো 2-একটা ম্যাচ ভালো খেলতে পারে। কিন্তু ম্যাচ জেতা অসম্ভব ভাই, না মুমকিন, না মুমকিন। মানে এত সুন্দর দল, এই দলের পক্ষে একটা ম্যাচও জেতা সম্ভব হবে না। আর যদি একটাও জেতে, যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ম্যাচও জেতে, তাহলে ধরে নিতে হবে ওই দিন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মন ভালো ছিল না।